শান্তির আশ্রয় ফুলবাড়িয়ায় রেলের 4 একর জমি বেদখল, মালিকানা দাবি 96 জনের, মামলায় অসহায় রেল কর্তৃপক্ষ। তীব্র দাবদাহে পুড়ছে দেশ, বিপাকে খেটে খাওয়া মানুষ, নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল, মিলছে না ধান কাটা শ্রমিক, সিলেটে স্বস্তির বৃষ্টি। তাপমাত্রা বাড়াতে ভয়ঙ্কর উপাদান ঢাকার কাজ ঘেরা বহুতল ভবন, এসি ব্যবহার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি বলছেন বিশেষজ্ঞরা। রাতে ঢাকার প্রধান সড়কে অবাধে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা, ব্যাপক গতির কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এবং বিনা ভোটে জয় গণতন্ত্রের জন্য অমঙ্গলজনক বলছে আওয়ামী লীগ, উপজেলায় অংশ নেওয়া 73 নেতাকে বহিষ্কার করল বিএনপি। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইরশাদ জাহান মনি। 50 বছর ব্যবধানে জালিয়াতির মাধ্যমে রাজধানীর ফুলবাড়িয়া রেলওয়ে স্টেশনের 3.9 থেকে 4 একর জমি গিলে ফেলেছে প্রভাবশালী চক্র। দখলদার চক্র সরকারি এ জমি বিক্রি করেছে 96 জনের কাছে, যার বড় অংশেরই মালিকানায় ক্ষমতাসীন দলের এক নারী নেত্রী। মামলার বেড়া জালে শত কোটি টাকা মূল্যের এ জমি উদ্ধারে অনেকটাই অসহায় রেল কর্তৃপক্ষ। শাহাদাত নিশাদের অনুসন্ধানী রিপোর্টের আজ প্রথম পর্ব, ক্যামেরায় ছিলেন মতিউর রহমান জন। 104 বছর আগে ঢাকার ফুলবাড়িয়ায় রেলওয়ে স্টেশন তৈরির জন্য এখানকার আশেপাশের জমি অধিগ্রহণ করে ব্রিটিশ সরকার। দেশভাগের অনেক পরে 1968 সালে ফুলবাড়িয়া থেকে রেলওয়ে স্টেশন স্থানান্তর করা হয় কমলাপুরে, আর তখনই ফুলবাড়িয়ার সরকারি জমিতে নজর পড়ে দখলদার চক্রের। ভুয়া দলিল বানিয়ে রমনা মৌজার 3.97 একর জমি দখলে নেয় একটি চক্র। রেল কর্তৃপক্ষ বলছে আনন্দবাজার এলাকার 3.97 একর জমির মধ্যে 1.10 একর বণিক সমিতিকে বরাদ্দ দেওয়া হয়। ঘটনা এখানেই শেষ নয়। রেলের জমি দখলের পর 1974 সালে উল্টো রেলওয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে 2.87 একর জমি দখলের অভিযোগ তুলে মামলা ঠুকে দেন মির্জা আশরাফ নামে এক ব্যক্তি। বারবার এই সরকারি জমি উচ্ছেদে গিয়েও লাভের লাভ কিছুই হয়নি, বরং এ পর্যন্ত রেলওয়ের বিরুদ্ধে উল্টো মামলা হয়েছে 21টি। এর মধ্যে 19টির রায় রেলওয়ের পক্ষে গেলেও জমি উদ্ধারে ব্যর্থ রেল কর্তৃপক্ষ। মির্জা আশরাফের দখলে থাকা অবস্থায় এ জমি দেখাশোনা করতেন সিরাজুল নামে এক ব্যক্তি, যেখান থেকে দখলের সূত্রপাত। পরে ছলছাতুরি করে জমির মালিক বনে যান তিনিও। আশরাফ ও সিরাজের মাধ্যমেই অন্তত 96 জনের কাছে হাত বদল হয়েছে সরকারি এই জমি। বাড়ি নির্মাণের পাশাপাশি অনেকে এখানে গড়েছেন মার্কেটও। আমরা সিরাজ সাহেবের কাছ থেকে কিনে নিয়েছি। আমাদের বাড়ি ঘর দুয়ার থাকতে দেয় না, এম করে ভাঙ্গা চুরা দিত রেলের আলা। এই যে একটা রেলওয়ে ঝামেলা করে আর কি, এই যে একটা মামলা আছে রেলওয়ের সাথে। আপনার বাবা কাপের সম্পত্তি ওনার থেকে আমরা ওনার সন্তানের থেকে আমরা কিনে নিই। বর্তমানে দখলদারদের নেতৃত্বে রয়েছেন সিরাজের মেয়ে এবং বহিষ্কৃত আওয়ামী লীগ নেত্রী ও দক্ষিণ সিটির কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম চামিলি। দখলকৃত জায়গার বেশিরভাগই দখলে রেখেছেন চামিলির পরিবার। স্বাধীনতার এত বছরেও কেন উদ্ধার সম্ভব হয়নি সরকারি এ জমি, এমন প্রশ্ন ছিল রেলপথ মন্ত্রণালয়ের কাছে। রেলওয়ের মহাপরিচালক দেশ টিভিকে জানান, দখলকৃত জমি উদ্ধারে অভিযান চলছে। সরকারি প্রতিষ্ঠান না বাইরের লোক দখল করে আছে, এগুলো উচ্ছেদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় আপনার হচ্ছে আমাদের যে কার্যক্রম সেটা তো আছে। পাশাপাশি নীতিমালা যেটা আছে, সেই নীতিমালাটাকে নতুন করে আরেকটু ভালো নীতিমালা তৈরি করারও কাজ প্রায় শেষ পর্যায়ে আছে। আমাদের একটা সফটওয়্যার আমরা ইতিমধ্যে ডেভেলপ করেছি, যেখানে টোটাল ভূমি কি কারা কারা ব্যবহার করতে, কতটুকু ব্যবহার করতে, বৈধ অবৈধ ডিটেলসটা একটা সফটওয়্যারের মধ্যে, যেটা আমরা পাইলট প্রজেক্ট হিসেবে লালমনিরহাট ডিভিশনে বাস্তবায়ন করেছি এবং সারা বাংলাদেশ রেলওয়েতে আমরা সরাসরি এটা বাস্তবায়ন করব। এর আগে আনন্দবাজার রেলের জমি উদ্ধারে 2007 ও 2011 সালে অভিযান চালালেও দখলদারদের বাধার মুখে পড়ে ফিরে আসতে হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষকে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। তীব্র দাবদাহে পড়ছে সারা দেশ। ঢাকায় 75 বছরের রেকর্ড ভেঙেছে এবারের তাপপ্রবাহ। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। রিকশা চালক, দিনমজুর সহ কর্মজীবী মানুষের ভোগান্তির শেষ নেই। গরম থেকে বাঁচতে জিরিয়ে নিচ্ছেন অনেকে। প্রচণ্ড তাপদাহের পর কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অফিস। 2 থেকে 5 মে কালবৈশাখী ঝড় ও বজ্র সহ বৃষ্টির পূর্বাভাস মিলেছে। এর আগ পর্যন্ত হিট অ্যালার্ট অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। তীব্র তাপপ্রবাহের মধ্যে আবহাওয়ার এমন পূর্বাভাসে কিছুটা স্বস্তির আশায় সাধারণ মানুষ। মাঠ ঘাট ফসলি জমি,
নষ্ট হচ্ছে ক্ষেতের নানা ফসল। 2 সপ্তাহের তাপপ্রবাহে বিপর্যয়ের মুখে পড়েছে দেশের কৃষি খাত। টানা দাবদাহে অধিকাংশ এলাকায় ফসলি জমি শুকিয়ে ধান, পাট, বিভিন্ন ধরনের সবজির ক্ষেত নষ্ট হচ্ছে। অনেক এলাকায় ধান পাকলেও শ্রমিকের অভাবে তা ঘরে তুলতে পারছেন না চাষিরা। ফলে এবার ফলন কম হওয়ায় আশঙ্কা করছেন তারা। তীব্র তাপদাহে বিপর্যস্ত জনজীবন। কুষ্টিয়ার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, কুষ্টিয়ায় আজ তাপমাত্রা কত এবং অতিরিক্ত গরমে কেমন প্রভাব পড়ছে জনজীবনে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ইশরাত। আসলে প্রকৃতির নির্মম পরিহাসে কিন্তু জনসাধারণে ভোগান্তি নেমে এসেছে। প্রকৃতি যেন আকাশ থেকে অগ্নি মূর্তি ঝরাচ্ছেন এবং এক একটি যেন আগুনের ফুলকি পড়তেছে, এমন অবস্থায় কিন্তু কোনো স্বস্তির খবর নেই। কুষ্টিয়ায় প্রতিদিনই তাপমাত্রা কিন্তু নতুন তাপমাত্রা রেকর্ড করছে প্রকৃতি নিজের থেকেই। অর্থাৎ গত কয়েকদিনে যদি আমি তাপমাত্রা বলি 41 বা 40-এর কাছাকাছি থাকলেও গতকাল কিন্তু 41.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কুষ্টিয়ায় বিরাজ করেছে। আজকে এখন সকাল 10টা বাজছে, এখনো কিন্তু 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। কিন্তু তবে এত ভাবসা গরম যাতে জনজীবনে কিন্তু ভোগান্তি নেমে এসেছে। আর এই যে প্রকৃতির যে নির্মম পরিহাসের কাছে কিন্তু অসহায় হয়ে পড়েছে শ্রমজীবী মানুষ থেকে শুরু করে কৃষকরা, যারা রিক্সা চালক, ভ্যান চালক থেকে শুরু করে খামারি থেকে শুরু করে সবকিছুই। আর এদিকে সবচেয়ে মারাত্মক ভোগান্তির মধ্যে পড়েছে পানির সংকটে। অর্থাৎ কুষ্টিয়ায় খাল, বিল, নদী, নালা সবকিছু শুকায়ে গেছে, যার ফলে কিন্তু টিউবওয়েলগুলোয় পানি উঠতেছে না। শহরবাসী দূর দূরান্তে ছুটে যাচ্ছে এই পানির জন্য। এতটাই পানির সংকট সৃষ্টি হয়েছে যে পানির জন্য কিন্তু শহরবাসীর মধ্যে হাহাকার অবস্থা। আর এদিকে কুষ্টিয়ার কৃষি জমিগুলো কিন্তু ফেটে চৌচির, অর্থাৎ কোথাও কোনো পানি নেই, ফলে ফসল হানির শঙ্কা দেখা দিয়েছে। আর এদিকে যদি আমি বলি, কুষ্টিয়া কিন্তু একটি খামার অধ্যুষিত এলাকা। এই খামার অধ্যুষিত এলাকায় কিন্তু প্রায় 19,000-এর মতো ব্রয়লারের খামার রয়েছে। কিন্তু এমন সংকটের মধ্যেই পড়েছে যে ব্রয়লার মরে যাচ্ছে এবং বড় হচ্ছে না। এছাড়াও অনেক খামারই কিন্তু বন্ধ হয়ে গেছে, অর্থাৎ খামারিরাও পড়েছে মারাত্মক ঝুঁকির মধ্যে। আর এদিকে এই যে তীব্র দাবদাহের প্রভাবে কিন্তু হসপিটালগুলোতে রোগীর সংখ্যা বেড়েই চলেছে। শিশু থেকে শুরু করে বয়স্ক তাপজনিত যে রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এই আমি চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছে যে প্রয়োজন না হওয়া পর্যন্ত কিন্তু ঘরের বাইরে বেরোতে নিষেধ করছেন। বেশি বেশি ঠান্ডা জাতীয় তরল খাবার খেতে বলছেন এবং সবসময় সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। তবে আমি এতটুকুই বলতে পারি, আমি আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা কিন্তু কোনো সুখবর দিচ্ছে না। বলছে এই যে তাপমাত্রা, আজকের যে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই তাপমাত্রা কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আজকে 42 ছুঁই হতে পারে। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে প্রকৃতি যে অগ্নিমূর্তি ধারণ করছে, তাতে কিন্তু সাধারণ যারা জনসাধারণ তারা কিন্তু ভোগান্তির মধ্যে পড়েছে। আসলে এখন প্রকৃতির এই নির্মম পরিহাস কবে শেষ হবে এটা কিন্তু একমাত্র বিধাতার উপরে নির্ভর করছে। এদিকে এই বৃষ্টির জন্য কিন্তু কুষ্টিয়ায় প্রতিদিনই প্রায় নামাজ আদায় হচ্ছে, অর্থাৎ মুসল্লিরা বৃষ্টির জন্য কান্নাকাটি করছেন। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে তাপপ্রবাহের সর্বশেষ খবর। ইশরাত। তিতাস, আপনাকে ধন্যবাদ। কুষ্টিয়া থেকে তাপপ্রবাহের খবর জানাচ্ছিলেন সহকর্মী তিতাস। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবনে বৃষ্টির আশায় মানুষ। তীব্র দাবদাহে অবশেষে স্বস্তির বৃষ্টি হয়েছে সিলেটে। শুক্রবার রাত 10টা থেকে 12:30 পর্যন্ত টানা ভারী বর্ষণে ভোগান্তিতে পড়েন। বৃষ্টি কিছুটা কমে এলে গন্তব্যে রওনা করে বিভিন্ন স্থানে আটকে পড়া মানুষ। তীব্র গরমে এমন বৃষ্টিতে স্বস্তি জানায় সিলেটবাসী। দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে গাছপালা, পাহাড়ি বনাঞ্চল এখনো টিকে থাকায় সিলেটে তাপমাত্রা কম, পাশাপাশি প্রতিদিনই থেকে থেকে দেখা মিলছে বৃষ্টির। কাজ ঘেরা বহুতল ভবন বাড়িয়ে দিচ্ছে নগরের তাপমাত্রা। গবেষণা বলছে শহরের তাপমাত্রা বাড়াতে ভয়ঙ্কর উপাদান হিসেবে কাজ করছে ভবনের কাচের দেয়াল। বিশেষজ্ঞরা বলছেন নাতিশীতোষ্ণ জলবায়ুর দেশ হওয়ায় বাংলাদেশে কাচের দেয়ালের প্রয়োজন নেই। এসব ভবনে এসির ব্যবহারে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্বাস্থ্য। সোলেমান স্বপনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। তিলোত্তমা ঢাকায় এখন রীতিমতো প্রতিযোগিতা চলছে বহুতল ভবন তৈরির। গুলশান, বনানী, ধানমন্ডির অভিজাত পাড়া ছাড়িয়ে নগরের অন্য এলাকাতেও গড়ে উঠেছে এমন কাজ ঘেরা বহুতল ইমারত।
ভবন নির্মাতা আবাসন কোম্পানিগুলো বলছে ক্রেতার রুচি অনুযায়ী কাচের দেয়ালের বাড়ির চাহিদা বাড়ছে। গ্লাসটা আমরা মেইনলি ব্যবহার করি আউটলুকিংয়ের জন্য, কারণ একটা বিল্ডিংয়ের আউটলুকিং যদি সুন্দর না হয় ওই বিল্ডিং আমাদের সেল করতেও কষ্ট হয়, আবার অ্যাচিভিং ডেভেলপার আমাদের নামটা ওইভাবে ফ্লাশও হয় না। ঢাকায় রেকর্ড তাপমাত্রার কারণ খুঁজতে দেশ টিভির টিম এবার বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের সঙ্গে। রাজধানীর শান্তিনগরে এই কাচ ঘেরা ভবনের তাপমাত্রা পরিমাপে প্রমাণ মেলে নিচতলায় তাপমাত্রা 34 ডিগ্রি, তবে সামনের অংশে কাচের রিফ্লেকশনে তাপমাত্রা আরও কয়েক গুণ বেড়ে 40 ডিগ্রিতে পৌঁছেছে। গ্লাসমেট বিল্ডিং ছাড়া যে গ্রাউন্ড লেভেলে আলোর প্রখরতা একটু কম অনুভূত হচ্ছে, আমাদের মেশিনে যে রিডিং দেখাচ্ছে আলোর প্রখরতা কম, কিন্তু যখনই আমরা গ্লাসমেট বিল্ডিংয়ের অপোজিটে দাঁড়াচ্ছি তখন আলোর প্রখরতা একটু বেশি দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন রাজধানীর বিভিন্ন এলাকায় এসব কাচ ঘেরা বাড়িগুলো ঢাকার তাপমাত্রাকে আরও উত্তপ্ত করে তুলেছে। শীত প্রধান দেশে সূর্যের আলোর তাপ ধরে রাখতে ভবনে কাচের ব্যবহার করা হয়, তবে নাতিশীতোষ্ণ জলবায়ুর দেশে কাচের ব্যবহার খুব প্রয়োজন মনে করেন না জলবায়ু বিশেষজ্ঞরা। কাচের দেওয়ালগুলোর অ্যাঙ্গেলিক পজিশনের কারণে, তার কৌণিক অবস্থানের কারণে এই তাপটি উপরের দিকে না গিয়ে রিফ্লেক্ট করে এগুলো নিচের দিকে পরিচালন পদ্ধতিতে এগুলো অবস্থান করে। যদি স্বাভাবিক অবস্থায় এটি বিকিরণ করে উপরে চলে গেলে আমাদের জন্য সহজ হতো, কিন্তু পরিচালন এবং পরিবহন পদ্ধতিতে এই তাপমাত্রাগুলো আশেপাশে পরিবাহিত হয় এবং আশেপাশের এলাকাকে উত্তপ্ত করে দেয়। স্থপতি রফিক আজম বলেন, পশ্চিমা দেশগুলোর মতো কাচঘর তৈরির নিয়ম মানা হচ্ছে না এখানে। গ্লাস জিনিসটা তো আমাদের দেশের জন্য ব্যবহার করতে গেলে আমি বলবো না গ্লাস ব্যবহার করবেন না, এটা তো হয় না। আপনি তো বাইরে দেখতেও চান সুন্দর দৃশ্য, তো তাহলে আপনাকে গ্লাসটাকে শেডের মধ্যে আনতে হবে, শেডের মধ্যে, অর্থাৎ গ্লাসের মাথায় সবসময় এমন একটা শেডিং হবে যে শেডিংটা আপনার শীতকালের আলোকে গ্লাসকে টাচ করতে দিবে এবং ভিতরটা উষ্ণ হবে, কিন্তু শীতকালের পরে অন্য সময় গরম সময়গুলোতে কোনোভাবেই গ্লাসে যেন আপনার রোদটা না পড়ে, ছায়া পড়ে। নগরের তাপমাত্রার এই রুদ্রমূর্তি নিয়ে দুই বিশেষজ্ঞই বলছেন ভবনে কাচের যত্রতত্র ব্যবহার বন্ধ হওয়া উচিত। কাচঘরে এসির ব্যবহার বৃদ্ধির কারণে মানসিক স্বাস্থ্যেরও ক্ষতি হচ্ছে বলে মনে করেন তারা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। মধ্যরাতে রাজধানীর সীমান্ত স্কয়ার শপিং মলে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য দিতে পারেনি তারা। বিস্তারিত আল নোমানের রিপোর্টে ক্যামেরায় ছিলেন সানোয়ার সানি। শুক্রবার দিবাগত রাত 1:15টার দিকে রাজধানীর পিলখানা সংলগ্ন সীমান্ত স্কয়ার শপিং মলে আগুন লাগে। 6তলা মার্কেটের 3য় তলায় আরকে ইলেকট্রনিক্স নামে একটি মোবাইল ফোনের দোকানে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টার মোহাম্মদপুর ও পলাশী স্টেশনের 5টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। আর উদ্বেগ উৎকণ্ঠায় মার্কেটের গেটের সামনে জড়ো হন দোকান মালিকরা, তবে কাউকেই ভেতরে যেতে দেয়া হয়নি। পিছন সাইড থেকে আমরা হঠাৎ করে দেখছি ধোঁয়া আসতেছে, তারপরে আমরা তাড়াতাড়ি বের হয়ে আসছি। আসার পরে দেখতেছি যে সামন সাইড দিয়ে ও ধোঁয়া বের হইতেছে। ওই জায়গাটা জুতার দোকান আছে, তারপরে একটা হোটেল আছে, ওই জায়গা থেকে মনে করেন ধোঁয়া বের হইতেছে। তারপরে আমরা বুঝতে পারছি যে আগুন আসছে। তারপরে আমরা সবাই গেট খুলে বের হয়েছি। বের হওয়ার পরে আইসা দেখতেছি যে ফায়ার সার্ভিস আসতেছে। ফোন দিয়েছে বাজার থেকে যে আমরা আসছি, আসার পর ভেতরে ঢুকছি, 10 মিনিটও থাকতে দেয় না, বের করে দিছে। ভিতরে তো লোক নেই, আমরা তো অফ করে বের হয়ে গেছি মার্কেট। তো এখন খবর পেয়ে আসলাম, এখন তো ঢুকতেও দিতেছে না, ভিতরে কেউ তো কিছুই যায় না। আমার হচ্ছে লিফটের 3-এ 365 নাম্বার দোকান, মোবাইলের দোকান। আগুন কিভাবে লাগছে আমরা জানি না, আমরা একটু আগে শুনতে পারলাম। আগুন লাগার পরে সাথে সাথে ছুটে আসছি। ফায়ার সার্ভিসের 1 ঘন্টার চেষ্টায় 2:15টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে, আর 3:30টার দিকে পুরোপুরি নেভাতে সক্ষম হন তারা। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত সাপেক্ষে জানাবে ফায়ার সার্ভিস। ধারণা করছি বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আমাদের কাছে কোনো আহত বা নিহত হওয়ার এই ধরনের কোনো সংবাদ নাই, তবে এটা ক্ষয়ক্ষতির পরিমাণটা কি এই মুহূর্তে আমরা সেটা আইডেন্টিফাই করছি না। আমরা মেইনলি হচ্ছে আমরা আগুন নির্বাপনের দিকেই আমরা মনোযোগী ছিলাম বেশি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ হয়তো তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো। মার্কেটে কাউকে প্রবেশ করতে না দেয়ায় ভেতরের প্রকৃত অবস্থা জানা যায়নি। আল নোমান, দেশ টিভি, ঢাকা। দিনে চলতে না পারলেও রাতের ঢাকার প্রধান সড়কে দাপিয়ে বেড়ায় ব্যাটারি চালিত অটোরিকশা।
আদালতের নিষেধাজ্ঞার পরও নিয়ন্ত্রণহীন এ বাহনটির কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অবৈধ এ বাহন বন্ধে কর্তৃপক্ষের নজরদারির পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে বলে জানান ঢাকা দক্ষিণ সিটির মেয়র। বিস্তারিত শাহিদুজ্জামান সাকিবের প্রতিবেদনে। বিদ্যুতের অপচয় রোধ ও দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ব্যাটারি চালিত অটোরিকশা অবৈধ ঘোষণা করা হলেও ঢাকার রাস্তায় বন্ধ হয়নি 3 চাকার এসব অবৈধ বাহন। সিটি কর্পোরেশন কিংবা ট্রাফিক পুলিশের ভয়ে দিনের বেলা মহাসড়কে উঠতে না পারলেও রাত বাড়ার সাথে সাথে মহাসড়ক চলে যায় অটোরিকশার দখলে। প্রেশার কম পড়ে বা অটোরিকশা চালাতে একটু ভালো লাগে আর কি, পরিশ্রমটা কম হয়। 100% রিস্ক আছে, কারণ এই গতিটা অতিরিক্ত, গাড়ির তুলনায় গতি অনেক বেশি। অনেক ড্রাইভার আছে মনে করেন যে খুব স্পিডে যায়, অনেক সময় গাড়ি কন্ট্রোল করতে পারে না। অনেক সময় অ্যাক্সিডেন্ট করে, রিস্কা উল্টাপাল্টা চালায় অনেক মানুষের উপরে উঠায় দেয়। রাস্তায় উঠতে পুলিশ ও স্থানীয়দের চাঁদা দিতে হয়, এজন্য কোথাও কেউ বাধা দেয় না বলে জানান রিক্সা চালকরা। এলাকায় নেতারা কাট দেয়, কাটের বিনিময়ে চলে। নেক্সট টাইম দেখা যাচ্ছে যে আবার এটার সাথে বড় বড় টিআই নেতারা জড়িত আছে। অবৈধ এ বাহন বন্ধে দায়িত্বশীল প্রতিষ্ঠানের ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে অটোরিকশা ব্যবহার না করার পরামর্শ দেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র। রাত 10টার পরে দেখা যায় যে এই ব্যাটারি চালিত বাহনগুলোকে ব্যবহার করা হচ্ছে। আমরা যদি না উঠি তাহলে কিন্তু এগুলো ব্যবহার করা যাবে। ঢাকা শহরে কিন্তু আমরা একটিমাত্র কর্তৃপক্ষ না, এখানে আরও অনেক সংস্থা রয়েছে এবং তাদের বিভিন্ন কার্যক্রমের কারণে আমরা লক্ষ্য করি যে আমরা কঠোর হলেও অন্যদের শৈথিলতার কারণে এটার ব্যাপকতা বৃদ্ধি পায়। আর ব্যাটারি চালিত অটোরিকশায় দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি বিদ্যুৎ অপচয় হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ব্যাটারি চালিত যে রিক্সাগুলো চলছে এগুলো একদিক দিয়ে অবৈধ, অন্য দিক দিয়ে হচ্ছে যে এগুলো অসংখ্য, মানে নির্দিষ্ট কোনো সংখ্যা কিন্তু নাই। এবং দ্বিতীয়টা হচ্ছে যে এগুলো দুর্ঘটনার ঝুঁকি যেমন বাড়াচ্ছে, কারণ ব্রেকিং সিস্টেম ভালো না এবং যারা চালাচ্ছে তারাও আসলে সচেতনভাবে চালাচ্ছে না। এবং দুই হচ্ছে যে বিশৃঙ্খলা তৈরি করছে এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা রাষ্ট্রীয় যে বিদ্যুৎ আমাদের, সেই বিদ্যুতে কিন্তু অপচয় করছে তারা। মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধে সবার আগে এসব বাহন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো বন্ধ করারও পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাবার পানির সংকট, তীব্র গরমে রোগী ও স্বজনদের ভোগান্তি চরমে। ক্ষমতা পাওয়ার জন্য বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে 3 নেতার মাঝারে সাংবাদিকদের কথা বলেন তিনি। এর আগে শেরেবাংলা একে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাধারণ সম্পাদক। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই। তারা গণতন্ত্রকে হত্যা করেছে, প্রহসনে পরিণত করেছে। গণতান্ত্রিক বিধিবিধান তারা দলের মধ্যেও কোনোদিন মানেনি। দাসত্বের বিষয়টি এই তকমাটা বিএনপির সঙ্গে লেগে আছে। তারাই দাসত্ব করে ক্ষমতা পাওয়ার জন্য। তারা জনগণের সমর্থনকে তারা মূল বিষয় হিসেবে মনে করে না। তারা মনে করে যে বিদেশি প্রভুরা তাদের দাসত্ব করলে ক্ষমতা রক্ষা করা যায়, ক্ষমতায় যাওয়া যায়। এখনও তাদের দূরভিসন্ধি হচ্ছে বিদেশি প্রভুদের দাসত্ব করে কিভাবে ক্ষমতায় যাওয়া যায়। উপজেলা নির্বাচনে ভিনা ভোটে জয়ী হওয়া গণতন্ত্রের জন্য মঙ্গলজনক নয় বলে মনে করছে আওয়ামী লীগ। নেতারা বলছেন, পরবর্তী ধাপে নির্বাচনে যেন এমনটা না ঘটে সেদিকে খেয়াল রাখবেন তারা। পাশাপাশি ভোটারদের কেন্দ্রে আনতে নানামুখী কর্মসূচিও থাকছে দলের পক্ষ থেকে। লক্ষ্য জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনেও ভোটারদের অংশগ্রহণ বাড়ানো, আর এজন্যই প্রতীক না দিয়ে প্রার্থিতা উন্মুক্ত রাখা হয়েছে। জয় যাদবের রিপোর্টে বিস্তারিত। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার হয়েছে 22 এপ্রিল।
8 মে 150 উপজেলায় ভোটের তারিখ থাকলেও এরই মধ্যে 26 জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আর বাগেরহাট সদর, মুন্সিগঞ্জ সদর, মাদারীপুরের শিবচর ও ফেনীর পরশুরাম উপজেলায় ভোটই করতে হবে না। বৈধ সব প্রার্থী বিনা ভোটে উপজেলা পরিষদের দায়িত্ব পেয়ে গেছেন। বিএনপি নির্বাচনে না আসায় আওয়ামী লীগ এককভাবে মাঠে থাকায় এভাবে জয়ী হওয়াকে দুঃখজনক বলছেন ক্ষমতাসীন দলের নেতারা। তাদের মতে কোনো প্রার্থীর বিনা ভোটে জিতে আসা কাম্য নয়। এটা গণতন্ত্রের জন্য খুব একটা ভালো লক্ষণ না। আমরা চাই না যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন হয়ে যাক নির্বাচিত। ইট ইজ নট এ গুড সিগন্যাল। উপজেলা চেয়ারম্যানটা আনঅপোজড হওয়াটা এটি কোনো ইতিবাচক বিষয় না, অবশ্যই এটি নেতিবাচক বিষয়, এটি দুঃখজনক। তো এটি আমরা পর্যবেক্ষণ করছি, ভবিষ্যতে যেন আনঅপোজ না হয় সে ব্যাপারে আমরা সজাগ দৃষ্টি রাখছি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে সর্বস্তরের ভোটারদের কেন্দ্রে আনতেই এবার দলীয় প্রতীকে নির্বাচন করছে না আওয়ামী লীগ। বিএনপি ভোট বর্জনের ডাক দিলেও আওয়ামী লীগ ভোটারদের কেন্দ্রে আনতে হাতে নিয়েছে নানা কর্মসূচি। আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে খুবই স্পষ্ট এবং সুনির্দিষ্টভাবে আমাদের দলের প্রতিটি পর্যায়ে আমাদের প্রস্তুতি আছে যাতে একটি অবাধ, সুষ্ঠু, সুন্দর নির্বাচন হয়। কারণ বিএনপি ইলেকশন না করলেও যে কিছু আসে যায় না সেটার প্রমাণ কিন্তু বাংলাদেশের জনগণ 7ই জানুয়ারিতে তারা রেখেছে। এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করা এটা তাদের ব্যর্থতা। আমরা চাচ্ছি যে যতদূর সম্ভব যাতে জাতীয় নির্বাচনের মতন এই উপজেলা নির্বাচনে যাতে অংশগ্রহণ ভালো থাকে, সেটার জন্যই আমরা এই গরমের ভিতরে আমরা এই হ্যান্ডবিল দিচ্ছি, সব জেলায় জেলায় দিচ্ছি, সব উপজেলায় উপজেলায় দিচ্ছি, যাতে নৌকার যারা লোকজন তারা যাতে বুঝে যে নৌকার পক্ষ থেকে আমরা চাই যে সব ভোটাররা ভোট দিক। স্থানীয় সরকার নির্বাচনের নানামুখী বাস্তবতা রয়েছে। নেতারা মনে করছেন প্রতীক না পেলেও উপজেলা পরিষদে দলের পোর খাওয়া ত্যাগী নেতারা বিজয়ী হলে তৃণমূলে সাংগঠনিক সুফল পাবে আওয়ামী লীগ। তারা নির্বাচিত হোক, এটা আমরা চাই। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। আমরা চাই দলীয় সিদ্ধান্তের বাইরে উপজেলা নির্বাচনে অংশ নেয় দলের 73 নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। নেতারা বলছেন দলের সিদ্ধান্তের বাইরে যে যাবে তার বিরুদ্ধেই নেওয়া হবে ব্যবস্থা। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে আগামী 8 মে অনুষ্ঠেয় প্রথম ধাপের উপজেলা নির্বাচনে অংশ নেয় দলের প্রাথমিক পদসহ সব পদ থেকে 73 নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বহিষ্কার আদেশে রয়েছেন চট্টগ্রামের 4 জন, রাজশাহী 10, ময়মনসিংহ 16, সিলেট 9, বরিশালের 1 জন। এছাড়াও ঢাকা বিভাগের 5, কুমিল্লার 8, খুলনা বিভাগের 3, রংপুর বিভাগের 11 ও ফরিদপুরের 6 জন। বহিষ্কৃতদের মধ্যে 28 জন চেয়ারম্যান পদে, 24 জন ভাইস চেয়ারম্যান ও 21 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। দলের নেতারা বলছেন যেখানে নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ এবং জনগণের অংশগ্রহণ ও প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতার কোনো সুযোগ নেই, সেই নির্বাচন নিয়ে ভাবছে না বিএনপি। কন্টেস্টেশনের জায়গাটা তারা আগে থেকে নষ্ট করে দিচ্ছে সব জায়গায়। আর পার্টিসিপেশন হচ্ছে জনগণের, কন্টেস্টেশন যেখানে হয় না ওখানে পার্টিসিপেশন ওটার সুযোগ থাকে। তো সুতরাং দুইটাই তো বাংলাদেশে আজকে অ্যাবসেন্ট এখানে। তো এবং তারপরে তো নির্বাচন কমিশন পুরোপুরিভাবে প্রশ্নবিদ্ধ, নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা কাজ করে তারা সকলের প্রশ্নবিদ্ধ, পুরো নির্বাচন ব্যবস্থায় একটা প্রশ্নবিদ্ধ। সেখানে সেই আগ্রহ তো থাকার কোনো কারণ নেই, যেটা আমরা বিগত জাতীয় নির্বাচনে দেখেছি 95, 96, 97% লোক নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচনে জড়িত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করতে পারছে না বলেও অভিযোগ বিএনপির এই শীর্ষ নেতার। যেখানে নির্বাচন ব্যবস্থাই সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে, কোনো আস্থাহীনতার মধ্যে আছে এবং জনগণ যে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে না, এটা একটা স্বতঃসিদ্ধ ব্যাপার, এটা হচ্ছে সিলেকশনের ব্যাপার হয়ে গেছে। গণতান্ত্রিক প্রক্রিয়াকে, মানুষের অধিকারকে, সাংবিধানিক রাজনীতি, গণতান্ত্রিক অধিকারকে আরো নিচের দিকে নামিয়ে যাবেন নির্বাচনের অংশগ্রহণের কথা বলে বলে, তাহলে সেটা কি জাতির জন্য ভালো কিছু হবে?
7 জানুয়ারির নির্বাচনের পর দেশের নির্বাচনী ব্যবস্থার আরও অবনতি হয়েছে বলেও দাবি বিএনপির এই নীতি নির্ধারকের। নির্বাচনের পরে আরো অবনতি হয়েছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র তাপদাহ ও ভ্যাপসা গরমে খাবার পানি সংকট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের। অভিযোগ রয়েছে কর্তৃপক্ষের অবহেলায় হাসপাতালের ভেতরে বসানো 3টি টিউবওয়েল দীর্ঘদিন ধরে অকেজো হয়ে আছে। তবে হাসপাতালে পানির সংকট নেই বলে দাবি কর্তৃপক্ষের। চাঁপাইনবাবগঞ্জ থেকে তারেক রহমানের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ 50 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স। টানা দাবদাহে এই স্বাস্থ্য কমপ্লেক্সে পুরুষ ওয়ার্ডের ফিল্টারটি অকেজো পড়ে রয়েছে। এছাড়া মহিলা ওয়ার্ডের ফিল্টার থেকে ময়লাযুক্ত পানি বের হয়, রোগী ও স্বজনরা তা ব্যবহার করতে পারছেন না। হাসপাতালে ভর্তি শতাধিক রোগীর বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন স্বজনেরা। তাই বাধ্য হয়ে হাসপাতালের বাইরে গিয়ে দূর থেকে পানি আনতে হচ্ছে তাদের। বিশুদ্ধ পানির সংকটে রাতে বাধ্য হয়ে অনেক রোগীকে ট্যাপের নোংরা পানি পান করতে হচ্ছে। পুরুষ ওয়ার্ডের ফিল্টার অকেজো পড়ে থাকায় খাবার পানি আনতে হচ্ছে দূর থেকে। রাস্তায় যানজট পেরিয়ে পানি সংগ্রহে ভোগান্তি শেষ নেই রোগী ও স্বজনদের। খাবার যে পানি বিশুদ্ধ পানিটা সেটা আমি পাই না হাসপাতালের ভিতরে, হাসপাতালের বাইরে থেকে আনা লাগছে। পানি পল্লীবিদ্যুৎ থেকে নিয়ে আসছি, আর এখানে ফিল্টারের পানিগুলো ময়লা ধরে যাচ্ছে, এগুলো খাইতে পারছি না, আমরা পল্লীবিদ্যুৎ যেতে হচ্ছে। পানি পাওয়া যাচ্ছে না, বাইরে থেকে পানি নিয়ে আসছে। কালকে এবং পরশু আমি পিডিপি অফিসের ভিতর থেকে যে ওখান থেকে পানি এনেছি 2 থেকে 4 বার। তবে পানি সংকটের বিষয়টি অস্বীকার করে ফিল্টার থেকে পানি ব্যবহারের কথা জানান এই কর্মকর্তা। এখন বর্তমান থেকে মানুষের ফিল্টারের পানি মধ্যে উনি একটা জলের ব্যবস্থা করে দিবেন। পানি সংকটের বিষয়ে খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা প্রশাসন। এই বিষয়ে আসলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বা তার দপ্তরে কেউ এখনো আমাকে এইভাবে জানাই নাই। আমরা জেনে অবশ্যই কি করণীয় তার সাথে বসে আমরা ব্যবস্থা নেব। তীব্র তাপদাহে হাসপাতালে দ্রুত পানির সংকট নিরসন হবে এমনটাই প্রত্যাশা রোগী ও স্বজনদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। গাজায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত। নুসেইরাত শরণার্থী ক্যাম্পে বোমা হামলায় 8 ফিলিস্তিনি নিহত। রাফা ও খান ইউনিসে প্রাণ গেল আরও 8 জনের। নির্মাণের 3 বছরেই বিলীনের পথে ভোলার ইলিশা রাজাপুর রক্ষা প্রকল্পের নদীর তীর সংরক্ষণ বাঁধ। গেল বছর বর্ষায় তীব্র ভাঙনের পর এ বছরও তালতলি লঞ্চঘাট পয়েন্টে ফের ভাঙন দেখা দিয়েছে। গেল 3 দিনে সিসি ব্লকের প্রায় 50 মিটার এলাকায় ধসে পড়ছে ব্লক। এলাকাবাসীর অভিযোগ, নির্মাণ কাজে অনিয়মের কারণেই টিকছে না এ প্রকল্প। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে কাজে অনিয়ম হয়নি। বিস্তারিত ভোলা প্রতিনিধি ছোটন সাহার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মেঘনার ভয়ানক গ্রাস থেকে দ্বীপ জেলা ভোলাকে স্থায়ীভাবে রক্ষায় 2017 সালে সদরের রাজাপুর থেকে ইলিশা পর্যন্ত প্রায় 4 কিলোমিটার দৈর্ঘ্যের নদীর তীর ও ঢাল সংরক্ষণের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। 330 কোটির এ প্রকল্প শেষ হয় 2021 সালের দিকে। এতে যুক্ত ছিল প্রায় 15টি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু 3 বছর যেতে না যেতেই 2023 থেকে এই প্রকল্পে ভাঙন শুরু হয়। তখন ইলিশা পয়েন্ট দিয়ে প্রায় 258 মিটার এলাকা বিলীন হয়ে গেলে 33,000 পিস জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করা হয়। চলতি বছরের বর্ষার আগেই ফের শুরু হয়েছে ভাঙন। এতে আতঙ্কিত নদীর পাড়ের মানুষ। খুব আতঙ্কের ভিতরে আছি। কাজটা সিসি ব্লক ফালাইলে তো নদীটা রক্ষা করার আলামতে উচিত, কাজটা সেভাবে কাজটা হয়নি। এখন ব্লকেই প্রতি বছরে স্রোত আইতে না আইতে ভাঙ্গের ডুসে পড়ে। এলাকাবাসীর অভিযোগ, ভাঙন রোধে কাজের স্বচ্ছতা না থাকায় প্রকল্প টেকসই হয়নি। 2021 থেকে ভাঙতে আছে, এখনো ভাঙতে আছে, আজ 2-3 বছর ভাঙতে আছে। ব্লক ফালানে আমরা দেখতেছি যে না, আমরা হয়তো একটু আসান পাবো, ভালোভাবে থাকতে পারব না। এখন দেখতেছি 3 বছর যায় না, এই ব্লক আবার ডইসা যাইতে আছে। কাজে অনিয়মের অভিযোগ অস্বীকার করে পানি উন্নয়ন বোর্ড বলছে উজানের চাপে ভাঙন বেড়েছে। কাজ বাস্তবায়ন শতভাগ নিয়ম মতো হয়েছে, এখানে কোনো অনিয়মের সুযোগ ছিল না। এই সিসি ব্লক ভাঙবে এটাই স্বাভাবিক, এইভাবেই প্রকল্পটা ডিজাইন করা। এখানে লক্ষণীয় যে সিসি ব্লক কি ভেঙে ভেঙে শেষ হয়ে গেল কিনা। আমাদের কিন্তু এখনো কোথাও 12 মিটার, কোথাও 14 মিটার, কোথাও 5 মিটার এরকম করে সিসি ব্লক এখনো আছে। ঐতিহ্যবাহী এই ইউনিয়ন রক্ষায় টেকসই বাঁধের দাবি ভোলাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।
ফিলিস্তিনের নির্মম আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। সবশেষ গাজার নুসেইরাত শরণার্থী ক্যাম্পে 2টি বোমা হামলায় নিহত হয়েছে নারী, শিশু সহ 8 ফিলিস্তিনি। আহত হয়েছে কমপক্ষে 30 জন। আর রাফায় বিমান হামলায় প্রাণ গেছে 2 শিশু সহ 5 জনের। এছাড়াও খান ইউনিসে প্রাণ হারিয়েছেন আরও 3 জন। গাজা উপত্যকার দক্ষিণে রাফাতে ইসরায়েলি হামলা অব্যাহত আছে বলে জানিয়েছে ফিলিস্তিনের গণমাধ্যম। 6 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি বর্বরতায় এ নিয়ে প্রাণ গেছে 34,000-এর বেশি নিরীহ ফিলিস্তিনের। ভয়াবহ তাপপ্রবাহে পড়ছে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া। ফিলিপাইন, থাইল্যান্ড ও ভারত সহ বিভিন্ন দেশে প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। এতে ভোগান্তি পোহাচ্ছে লাখ লাখ মানুষ। এরই মধ্যে থাইল্যান্ডে হিট স্ট্রোকে প্রাণ হারিয়েছেন 30 জন। এদিকে তীব্র তাপপ্রবাহের মধ্যেই ভারতে চলছে লোকসভা নির্বাচন। ভয়াবহ এ আবহাওয়ার জন্য এল নিনোর প্রভাবকে দায়ী করছেন আবহাওয়াবিদরা। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। গ্রীষ্মের শুরুতেই খরতাপে বিপর্যস্ত দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া। ফিলিপাইন ও থাইল্যান্ড সহ পার্শ্ববর্তী দেশগুলোতে প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। তীব্র তাপপ্রবাহের কারণে হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য। অতিরিক্ত গরমে অতিষ্ঠ লাখ লাখ বাসিন্দা। ফিলিপাইনের রাজধানী ম্যানিলা সহ দেশটির বিভিন্ন প্রদেশে হাজারো স্কুল বন্ধ রাখতে হয়েছে। দেশটির 82টি প্রদেশের অর্ধেক জুড়েই খরা দেখা দিয়েছে। অন্য এলাকাতেও পানি শুকিয়ে গেছে। ফলে দেশটিতে এবার ফসল উৎপাদন কম হবে বলে আশঙ্কা করা হচ্ছে। থাইল্যান্ডে হিটস্ট্রোকে মারা গেছেন 30 জন। এমন পরিস্থিতিতে বাসিন্দাদের বাড়ির বাইরে না যাওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় প্রশাসন। ব্যাংককে বুধবার তাপমাত্রা 40.1 ডিগ্রি ছাড়িয়ে গেছে। তীব্র তাপপ্রবাহের কারণে এসি ব্যবহার বাড়ায় দেশটিতে বিদ্যুতের চাহিদার নতুন রেকর্ড করা হয়েছে। এপ্রিল ও মে মাস সাধারণত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য উষ্ণতম মাস, কিন্তু এবছর তাপমাত্রা আগের রেকর্ড ছাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এল নিনোর কারণে মানবসৃষ্ট বৈশ্বিক উষ্ণতা অস্থায়ীভাবে বেড়েছে। ফলে পৃথিবীর নানা প্রান্তে তৈরি হতে পারে খাদ্য, পানি ও স্বাস্থ্য ঝুঁকি। 2023 সালে আবহাওয়া, জলবায়ু এবং পানি সম্পর্কিত বিপদের দিক থেকে বিশ্বের সবচেয়ে দুর্যোগ বিধ্বস্ত অঞ্চল ছিল এশিয়া। বিশ্বজুড়ে চরম বিরূপ আবহাওয়ার জন্য প্রাকৃতিক কারণের পাশাপাশি মানবসৃষ্ট জলবায়ু বিপর্যয়ও অনেকটাই দায়ী। এতে আরও ঘন ঘন দাবদাহ, বন্যা, দাবানলের মতো মারাত্মক বিপর্যয় সামনে আসতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। পশ্চিমবঙ্গের কয়েকটি এলাকায় বিচ্ছিন্ন সংঘর্ষ ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবেই শেষ হলো ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট। 12টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 88 আসনে ভোট নেওয়া হয়। গণমাধ্যম বলছে স্থানীয় সময় বিকেল 5টা পর্যন্ত ভোট পড়ে 60.7%। বিস্তারিত রায়হান কবির শুভ্র রিপোর্টে। নির্বাচনী সহিংসতায় বরাবরই শীর্ষে পশ্চিমবঙ্গ। এবারও তার ব্যতিক্রম হয়নি। ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটের শুরুতেই বিজেপি কর্মীকে চর মারার অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিমবঙ্গের রায়গঞ্জ। এক পর্যায়ে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিলে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনাও ঘটে। এছাড়াও কর্ণাটক, উত্তরপ্রদেশের বিভিন্ন আসনে দু একটি বিচ্ছিন্ন ঘটনার অভিযোগ উঠলেও শুক্রবার মোটামুটি শান্তিপূর্ণভাবেই শেষ হয় লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। স্থানীয় সময় সকাল 7টা থেকে শুরু হয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত 12টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে একযোগে চলে ভোট গ্রহণ। जो भी सरकार आए हम नौजवान को रोजगार दे, क्योंकि उम्र देख ही रहे हैं, अगर जवानी में बेरोजगार हैं हम अपने मम्मी पापा को क्या खिलाएंगे। সকাল থেকেই বিভিন্ন রাজ্যের বুথগুলোতে ভোটারদের লম্বা লাইন ছিল চোখে পড়ার মতো। যদিও প্রচণ্ড গরমের কারণে কিছু কিছু জায়গায় ভোটার উপস্থিতি ছিল কম। তবে দিন শেষে 61% ভোট পড়ার খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। এদিকে দ্বিতীয় দফার ভোটে সবার দৃষ্টি ছিল কেরালার ওয়েনার আসনের দিকে। কেননা এই আসনটিতে প্রার্থী হয়েছেন এখানকার ঘরের ছেলে খ্যাত কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিরোধীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি রাজ্যের একটি কেরালা। শুক্রবার যেখানে ভোট হয় 20টি আসনের সবগুলোতেই। অন্যদিকে আরেক গুরুত্বপূর্ণ রাজ্য কংগ্রেসের ঘাঁটি হিসেবে পরিচিত কর্ণাটকে ভোট হয় 14টি আসনে।
দ্বিতীয় দফার ভোটের লড়াইয়ে মাঠে ছিলেন একাধিক হেভিওয়েট ও তারকা প্রার্থী, যাদের মধ্যে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, শশী থারুর, হেমা মালিনীর মতো তারকা প্রার্থীরা। সকালে নিজ কেন্দ্রে ভোট দিতে আসেন কংগ্রেস নেতা শশী থারুর। অন্যদিকে বেঙ্গালুরুতে ভোট দিতে দেখা যায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে। এদিকে নির্বাচনের একদিন আগে বৃহস্পতিবার জনগণের সমর্থন চেয়ে ভিডিও বার্তা দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার নির্বাচনকে অস্তিত্ব রক্ষার লড়াই বলেও উল্লেখ করেন তিনি। অন্যয় কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি। এ পর্যায়ে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। জাল জালিয়াতির আশ্রয় ফুলবাড়িয়া রেলের 4 একর জমি বেদখল, মালিকানার দাবি 96 জনের, মামলায় অসহায় রেল কর্তৃপক্ষ। তীব্র দাবদাহে পড়ছে দেশ, বিপাকে খেটে খাওয়া মানুষ, নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল, মিলছে না ধান কাটা শ্রমিক, সিলেটে স্বস্তির বৃষ্টি। তাপমাত্রা বাড়াতে ভয়ঙ্কর উপাদান, ঢাকার কাজ ঘেরা বহুতল ভবন, এসি ব্যবহার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি বলছেন বিশেষজ্ঞরা। রাতে ঢাকার প্রধান সড়কে অবাধে ধাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা, ব্যাপক গতির কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা। এবং বিনা ভোটে জয় গণতন্ত্রের জন্য অমঙ্গলজনক বলছে আওয়ামী লীগ, উপজেলায় অংশ নেওয়া 73 নেতাকে বহিষ্কার করল বিএনপি। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।